আচ্ছা, তো এখন আমরা একটা ওয়েবসাইটে ম্যালওয়্যার আছে এটা বুঝবো কিভাবে, তাই না? সাধারণত কি হয়, এক নাম্বার পয়েন্ট হচ্ছে আমাদের যখনই আমাদের সার্ভার যদি খুব ভালো থাকে, পাওয়ারফুল সার্ভার হয়, তারা এই ধরনের ম্যালওয়্যারের ক্ষেত্রে ওয়েবসাইটটাকে আস্তে করে ডোমেইনটা অফ করে দেয়। দেখবা ডোমেইন সাসপেন্ড দেখায়, হোস্টিং কোম্পানি সাসপেন্ড করে রাখছে যাতে এই ম্যালওয়্যার গুলো আরো বেশি না ছড়ায়। 2 নাম্বার পয়েন্ট, এই ম্যালওয়্যার গুলো যাতে কোনো রিডাইরেকশন বা অন্য কোনো ওয়েবসাইটে না নেয়, এই জিনিসগুলো, ঠিক আছে? আর তো সেক্ষেত্রে তুমি তো বুঝবা হোস্টিং সাসপেন্ড হয়েছে, হোস্টিং কোম্পানিকে জিজ্ঞাসা করবা, হোস্টিং কোম্পানি তোমাকে এইরকম একটা রিপোর্ট দিবে যে তোমার কিছু সাসপিশিয়াস ফাইল আছে। তার মানে আমি সার্ভার থেকেই কিন্তু একটা রিপোর্ট পাচ্ছি, এটা ডেভেলপার্স জোনের যে সার্ভারটা আছে সেখান থেকে আসছে। তো এখানে ডাব্লিউপি কন্টেন্টের আপলোড ফোল্ডারে বিভিন্ন ধরনের ভাইরাস আছে, তো ওরা আমাকে একটা ম্যানুয়াল রিপোর্ট দিছে, যদিও এটা কমপ্লিট রিপোর্ট না। তাহলে আমাদের কাজ হবে কি, আমরা প্রত্যেকটা ফোল্ডারে ঢুকে ঢুকে যে সমস্ত ফাইলগুলো সাসপিসিয়াস বলতেছে ওগুলোতে ভাইরাস খুঁজে বের করা। যে কোনো হোস্টিং কোম্পানি তোমাকে এই রিপোর্ট দিতে বাধ্য, ঠিক আছে? মানে কোনো ক্লায়েন্টের হোক, হোস্টগেটের হোক, যেখান থেকে হোক, ঠিক আছে? তার মানে তুমি সার্ভার থেকে একটা রিপোর্ট পাচ্ছ কিছু ম্যালওয়্যার আছে, তোমার মাথায় রইলো, ঠিক আছে? আচ্ছা, 2 নাম্বার পয়েন্ট, যেমন আমরা যদি বলি এখানে একটা সার্ভার WF লগ এর ভিতরে এইরকম একটা ফাইল আছে। তো আমরা প্রথমে এরকম রিপোর্টগুলোর ক্ষেত্রে কি হবে, আমরা ফাইল ম্যানেজারে যাব, আমরা তো জানি আমাদের রুট ফাইল কোনটা, আমরা পাবলিক আন্ডারস্কোর HTML এ যাব। তারপরে সে বলতেছে কি, তারপর সে বলতেছে আমাদেরকে WP কন্টেন্টে WF লগ WP ফালাই দিছি, যাই হোক এভাবে ঢুকতে হবে আর কি সোজা হিসাব। 2 নাম্বার ভাইরাস চেক করা আরেকটা চমৎকার সাইট হচ্ছে সিকিউরিটি সাইট চেক। ও ম্যালওয়্যার কোথায় আছে বলবে না, সাইটে ম্যালওয়্যার আছে কিনা সেটা শুধু জানাবে। ধরো আমাদের ক্লায়েন্টের ডোমেন হচ্ছে এটা, এটা হচ্ছে জ্যাকলিন, আচ্ছা এই হচ্ছে আমাদের ওয়েবসাইট, হ্যাঁ? তো সিকিউরিটিকে আমি স্ক্যান করতে বললে ও এক্সটার্নাল একটা স্ক্যান করবে, ভিতরে ফাইলগুলোতে ঢুকতে পারবে না। সে স্ক্যান করে সে বলে দিবে সাইটে ম্যালওয়্যার আছে নাকি সাইট ব্ল্যাক লিস্টেড, কোনো প্রবলেম আছে কিনা। আমরা যদি এখন ডেভেলপার জোনের জন্য দেখি, আচ্ছা এখানে ইস্যু আছে, ঠিক আছে? এখানে 2-3টে ইস্যু এখনো আছে, হ্যাঁ? সে এক্সাক্ট ফাইল বলবে না। সো ম্যালওয়্যারের ক্ষেত্রে দেখো ফুল গ্রিন দেখাচ্ছে না, এখানে স্ক্যান ফেল এবং 403 ফরবিডেন কিছু একটা প্রবলেম দেখাচ্ছে। আচ্ছা, তো এই সিকিউরিটি সাইট চেকের মাধ্যমে আমরা খুব সহজে ম্যালওয়্যার চেক করতে পারি। এছাড়াও আমাদের ওয়েবসাইটের মধ্যে যে সমস্ত এসইও স্প্যামিং এর জন্য আমি লাস্টের দিকে একটা টপিক রাখছি, ওটা আমি তখন দেখাইতে চাচ্ছি। তারপরও তুমি ওয়েবসাইট ব্ল্যাক লিস্টের জন্য তুমি অনেক কিছু চেক করতে পারো। সবার প্রথমে আমি সোজা কথা, আমার ওয়েবসাইটে ম্যালওয়্যার আছে কিনা এটা বুঝবো কেমনে, এটাই হচ্ছে মেইন ফ্যাক্ট, হ্যাঁ? তো এখানে গেট এস, এটা হচ্ছে এসইও স্প্যামিং এর জন্য, এসইও স্প্যাম চেক করতে তোমাকে হেল্প করবে, অর্থাৎ তোমার ওয়েবসাইটে এসইও স্প্যামিং হয়েছে কিনা। সো গেট এক্সট্রা এসইও স্প্যাম চেকার স্ক্যানার, এটা জাস্ট তোমাকে এসইও স্প্যামিং আছে কিনা এটা রিপোর্ট দিবে, ঠিক আছে? এরপর আমরা তো জানি সবাই গুগল ট্রান্সপারেন্সি রিপোর্টের নাম শুনছো না? একটা ওয়েবসাইট ভালো কি খারাপ এই জিনিসগুলো, বা এই ওয়েবসাইটটা ভিজিট করা সেফ কিনা, এই জিনিসটা আমাদের এই গুগল ট্রান্সপারেন্সি রিপোর্ট চেকার বলে দিবে। দিস ওয়েবসাইট ইজ সেফ টু ভিজিট, নো আনসেফ কন্টেন্ট ফাউন্ড। তো যখন কোনো আনসেফ কন্টেন্ট থাকবে গুগল ট্রান্সপারেন্সি রিপোর্টই বলে দিবে, ওকে? আচ্ছা, এর পাশাপাশি আমাদের বিভিন্ন ধরনের আইপি ব্ল্যাক লিস্ট হতে পারে। একটা ডোমেইন কিন্তু একটা আইপি, আইপি ব্ল্যাক লিস্ট গুলো আমি ডিটেইল একটু পরে বলবো, টেনশনের কিছু নাই, জাস্ট আমি দেখাই দিচ্ছি। আমার ডোমেইন বা ওয়েবসাইটটা দেওয়ার পর এই ব্ল্যাক লিস্ট চেক করলে এমএক্স টুলবক্স এর কাছে ম্যাক্সিমাম ক্ষেত্রেই দুনিয়ার যত ধরনের আইপি ব্লকিং থাকে সে বলে দিতে পারে, ঠিক আছে? তো এই ধরনের আইপি ব্লকিং হইলে ও আমাকে বলে একটু ওয়েট করতে হবে, সেটা আসতে থাকে।
আচ্ছা, একটা ব্ল্যাক লিস্ট আছে, হ্যাঁ, বাকি সব ওকে দেখাচ্ছে, ফাইন। এছাড়াও আমরা ম্যাকফি ব্ল্যাক লিস্ট চেকার আছে, এটাতেও আমরা চেক করতে পারবো কোনো কিছু ব্ল্যাক লিস্ট হয়েছে কিনা। যাই হোক, পরে আসতেছি এগুলোর ক্ষেত্রে। আমরা এসইও স্প্যাম ব্ল্যাক লিস্টের জন্য আলাদা একটা টপিক রাখছি তোমাদের জন্য। এখন আমরা ম্যালওয়্যারের মেইন কাজটা আমরা এখন দেখবো, অর্থাৎ আমার একটা ওয়েবসাইটে ম্যালওয়্যার আছে কিনা এটা বোঝার জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে ওয়ার্ডফেন্স। তোমাদেরকে ওয়ার্ডফেন্স প্লাগইনটা দিয়ে দিছি, ওয়ার্ডফেন্স প্রিমিয়ামটা দেওয়া হয়েছে তোমাদের, সেটা জাস্ট ইনস্টল করবা। ইনস্টল করার পর ওয়ার্ডফেন্সে গিয়ে স্ক্যানে গিয়ে স্টার্ট নিউ স্ক্যান দিবা। সহজ, এটুকু বুঝছো? ভাইয়া প্লাগইনটা তো পাই নাই ভাইয়া। কত ক্লাস করো নাই? যারা কত ক্লাস করছে তাদেরকে দেওয়া হয়েছে। ভাইয়া ওয়ার্ডফেন্স প্লাগইনটা হলো আপডেট চায়, আর আপডেট দিলে Update- তখন আবার ওই প্রিমিয়াম মানে তখন হলো ইয়া হয়ে যায়, তখন আবার প্রিমিয়াম চায়। প্রিমিয়াম চাই, এরকম তো হওয়ার কথা না। জি ভাইয়া। আচ্ছা, আমার থেকে এটা চাই নাই ভাই, আমি দিয়েছি আপডেট। সেটাই, আপডেট দিলে তো এরকম হওয়ার কথা না। আমি আপডেট দিছিলাম কিন্তু ওরকম ইয়ে আরেকটা আসছিল। সার্ভার একটু ট্রাই করে দেখো। আচ্ছা, এবার দেখো স্ক্যান করার পর আমার ওয়েবসাইটে, এটা কিন্তু আমি যেটা তোমরা যেটা ইউজ করছো আমি সেটা ইউজ করতেছি, হ্যাঁ। সে কি বলতেছে? সে বলতেছে 40টা ভাইরাস পাইছে সে। আচ্ছা, এবং কোথায় কোথায় ভাইরাস আছে বলে দিচ্ছে। দেখো আমাদের পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এ ডাব্লিউপি কন্টেন্টের ভিতরে থিম নামে একটা ফাইলে, বিবি থিমের ভিতরে, জেএস এর ভিতরে আমাদের এই ফাইলটা ভাইরাস ইনফেক্টেড। তো ক্লিনিং আমি একটু পরে দেখাচ্ছি, আমি জাস্ট এখন স্ক্যানিং বা কিভাবে ম্যালওয়্যার গুলো ডিটেক্ট করব সেটা দেখবো, ঠিক আছে? আচ্ছা, জাস্ট সিস্টেমটা একটু দেখাই দিই। আমাদের যেহেতু এটা কোথায় আছে, বিবি থিমের ভিতরে, তাহলে আমি আমার যে সার্ভার পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এ যাব, যাওয়ার পর আমাদের ডাব্লিউপি কন্টেন্ট থিম, বিবি থিমে ঢুকে, এত ফাইল তো ম্যানুয়ালি খোঁজা টাফ, কি করবো? এই যে এখানে সার্চ দাও ফাইলের নাম দিয়ে, ফাইলের নাম দিয়ে সার্চ দিলে তুমি দেখবা তোমার যে বিবি থিমে দেখছো ফাইল দেখা দিচ্ছে, জেএসএইচ ওয়ার্কার জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে? এটার মধ্যে ক্লিক করলে তুমি দেখবা ওই ফাইলটা পেয়ে যাবা। কন্ট্রোল এফ কন্ট্রোল ভি দিলে আমাদের ফাইলটা দেখা দিবে, এই যে নিচে দেখাচ্ছে। ফাইলটাকে এডিট করবা, এডিট করার পর তুমি দেখবা যে এইখানে এইরকম একটা ভাইরাস আছে, কন্ট্রোল এফ দিলেই বের হয়ে যাবে। বুঝতে পারছো না? আর একটা ফাইল দেখি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আমাদের বিবি থিমের ভিতরে সোর্স নামে একটা ফোল্ডারের মধ্যে index.js নামে একটা ফাইল আছে, যেখানে দেখছো এটা একই জাভাস্ক্রিপ্ট ভাইরাস সব জায়গায় ইনজেক্ট করছে। দেখো if ndsw, সো যখনই এরকম জাভাস্ক্রিপ্ট, এটা সব js.js ফাইল ইনজেক্ট মানে এফেক্টেড হবে, বুঝবা তোমার পুরো ওয়েবসাইটের সমস্ত জেএস ফাইলে ইনজেক্ট করছে। এটা কি সব একটা থিম থেকে পাইছে না, বিবি থিম থেকে পাইছে না নাকি? আচ্ছা, আগে আমি একটু জাস্ট ভাইরাসটা দেখাই, এটা কোন জায়গায় আছে। আপ 1 লেভেল। আচ্ছা, এবার আমি একটু সার্চ করব ফাইলের নামটা দিয়ে, index.js এর অনেকগুলো, রে বাবা অনেকগুলো ফাইল। তাইলে আমি কষ্ট করে ঢুকে যাই বিবি থিমের ভিতরে, এসআরসি নামে ফোল্ডারে কাস্টমাইজার কন্ট্রোল। এটার ভিতরে আছে, তাই না? এই যে index.js, এই ফাইলটাকে একটু এডিট করলাম। এডিট করার পর আমাদের কাজ হচ্ছে জাভাস্ক্রিপ্টের ভাইরাসের ক্ষেত্রে সবসময় মনে রাখবা, এটা সবসময় শেষে বসে, মানে শেষে বসায়, মনে থাকবে? যেখান থেকে তোমার ভাইরাস শুরু ওইখান থেকে শেষ পর্যন্ত সব ফালাই দিবা, ভাইরাস চিনো আর না চিনো। জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে এটা মনে থাকবে। ক্লিয়ার? পিএইচপির গুলোতে মাঝখান দিয়ে, পিএইচপির কোড গুলোতে মাঝখান দিয়ে উপর দিয়ে নিজে ঢুকাতে পারে। জাভাস্ক্রিপ্টের ভিতরে ম্যাক্সিমাম ক্ষেত্রে 80-90% ক্ষেত্রে দেখবে নিচে কোড বসছে। তার মানে তোমার যেখান থেকে ভাইরাস ওয়ার্ডফেন্স বলতেছে ইফ এনএসডব্লিউ দিয়ে শুরু করছে, তাইলে ওই ফাইলে ইফ এনএসডব্লিউ যেখানে শুরু হয়েছে ওইখান থেকে শুরু করে পুরোটা ফালা দাও। তা আলটিমেটলি কিন্তু কিছুই নেই, এই পুরো ফাইলটাই একটা ভাইরাস, তাই না? যাই হোক, তো এভাবে আমাদের ভাইরাস স্ক্যানার আমাকে বলে দিবে কি কি ভাইরাস আছে, এই ভাইরাস গুলো কিভাবে ক্লিন করতে হবে। আচ্ছা, আমি ভাইরাস ক্লিন লাইভ একটু পরে দেখবো।
এখন আমরা বেসিক কিছু ব্যাপার স্যাপার বুঝি। আমরা ম্যাক্সিমাম দেখতেছি কোন থিমে, একটা থিম থেকে আসতেছে ম্যাক্সিমাম, তাই না? জি ভাই। যে থিম, বিবি থিম, থিম, বিবি থিম, বিবি থিম। আচ্ছা, তো সবসময় মাথায় রাখবা, কোনো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে যদি কোনো প্লাগইন ইনফেক্টেড হয়, আমি একটা প্লাগইন ইনফেক্টেড হলে তোমাদেরকে খুব সহজে দেখাই দিতে পারতাম সব থিমের ভাইরাস। আচ্ছা, ভাইয়া ওই ক্ষেত্রে একটু বলতে চাচ্ছি ভাই, ওই ক্ষেত্রে আমি একটা কাজ করি যে প্লাগইনটা ইনফেক্টেড হয়েছে, হ্যাঁ ওটাকে রিপ্লেস করে দেই। হ্যাঁ হ্যাঁ সেটাই ওটাই আমি দেখাচ্ছিলাম। একটা প্লাগইন ইনফেক্টেড হলে দেখাতে পারতাম। ধরো রিয়েলি সিম্পল এসএসএল এর মধ্যে একটা ভাইরাস পাইছে, ওকে, খেয়াল করো মন দিয়ে। তো 1 নাম্বার পয়েন্ট, এই প্লাগইনটা ফ্রি কিনা। যদি ফ্রি হয় প্লাগইন, আচ্ছা পুরা সাইট ম্যালওয়্যার ক্লিন করার আগে অল ইন ওয়ান দিয়ে একটা ব্যাকআপ নিবা, আর একটা হচ্ছে তোমার ম্যানুয়াল ব্যাকআপ নিবা, মনে থাকবে? ম্যানুয়াল ব্যাকআপের প্রসেস হচ্ছে পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এর যা ফাইল আছে সবগুলোকে একসাথে সিলেক্ট অল দিয়ে একটা জিপ বানায় ফেলাবা, শেষ। এবং একটা ডেটাবেজের ব্যাকআপ নিতে হয়। ডেটাবেজের ব্যাকআপটা নেওয়ার জন্য তোমার পিএইচপি মাই অ্যাডমিনে চলে যাবা। পিএইচপি মাই অ্যাডমিনে গিয়ে তুমি তোমার যে ডেটাবেসটা আছে ডেটাবেজের উপরে ক্লিক করবা। ডেটাবেজের উপরে ক্লিক করার পর এই ডেটাবেসটাকে উপরের দিকে দেখবা এক্সপোর্ট নামে একটা অপশন আছে, এক্সপোর্ট করে নিবা। এই যে এক্সপোর্ট, পুরো ডাটাবেসটা এক্সপোর্ট করে নিব। আর ম্যানুয়াল যদি এটা আসলে কেন, কারণ একটা ওয়েবসাইট ক্লায়েন্টের অনেক দিনের সম্পত্তি, এখন ম্যালওয়্যার ইনজেক্ট হয়েছে, সাইট তো পুরো নষ্ট হয়ে যায় না, সাইট চলতেছে, স্লো হয়ে গেছে বা অনেক প্রবলেম হচ্ছে, কিন্তু সাইট চলতেছে। এখন সাইটের ডিজাইন যদি নষ্ট করে দাও তাহলে দেখা যাবে ক্লায়েন্ট আরো খেপে গেছে, অর্ডার ক্যান্সেল করে রেখে দিচ্ছে। এই জন্য যাতে আমি যে কোনো সময় ব্যাকআপ তুলে যেতে পারি, মেক শিওর। ঠিক আছে, আচ্ছা এই একটা ব্যাপার। এবার আমার প্লাগইনের ক্ষেত্রে আমি যদি ভাইরাস দেখি, তাহলে আমাদের মেইন কাজ হবে, তুমি প্লাগইনে গিয়ে তুমি যে নামটা প্লাগইনের পাইলা, অ্যাড নিউ দিয়ে তুমি একটু দেখো এই প্লাগইনটা আছে কিনা। আচ্ছা, আপডেট করার থেকে ফালায় দিয়ে নতুন করে ইনস্টল করা বেটার, কারণ অনেক সময় আপডেট হলে কিছু ফাইল থেকে যায়। তো নতুন করে ইনস্টল করলে বেটার কেন, তোমার আগের প্লাগইনের যত কোড আছে, একটা প্লাগইন যখন ফালাই দিবা সব চলে যাবে, এটা নতুন করে ইনস্টল হবে। এবার বলতে পারো ভাই আমি ইকমার্সের একটা ফাংশনালিটি কনফিগার করা ছিল, ওই প্লাগইন যদি ফালাই দেই তাইলে তো ঝামেলা হয়ে যাবে। সবসময় মনে রাখবা প্লাগইনের একটা জেনারেল স্বভাব হচ্ছে, তুমি যখন একই প্লাগইন রিপ্লেস করবা, ধরো রিয়েলি সিম্পল এসএসএল ফালাই দিলাম, এখানে আপডেট না দিয়ে এটা ফালাই দিয়ে নতুন করে ইনস্টল করলে অটোমেটিক্যালি আগের কনফিগারেশন পেয়ে যাবে। মনে থাকবে? এটা বুঝছো নাকি বুঝো নাকি? জি ভাই, আর বুঝতে যদি পারছি। আপডেট করার পরে এটা করি তাহলে আপডেট করলে অনেক সময় যে বললাম না, একটা দুইটা ফাইল থেকে যায় অনেক সময়, মানে দেখা যাবে ধরো code.php বা কিছু একটা ফাইল রয়ে গেছে গা, ওই ফাইলটা তখন পরবর্তীতে ঝামেলা করে, পুরো ম্যালওয়্যারটা ক্লিন হয় না অনেক সময়, ম্যাক্সিমাম ক্ষেত্রেই হয়, কিন্তু অনেক ক্ষেত্রে কিছু কিছু ফাইল রেখে দেয় প্লাগইন। ঠিক আছে, আচ্ছা মানে ব্যাপারটা বুঝছো? ধরো code.php দুইখানেই পাইছে, রিপ্লেস না করে code.php code2.php তৈরি করে দিল, ঠিক আছে, তখন কিন্তু ঝামেলা পড়ে যাবে। আচ্ছা, এই জন্য এখন আমাদের কাজ কি, ধরো রিয়েলি সিম্পল এসএসএল প্লাগইনে ঝামেলা আছে, আমি আগে ঢুকে দেখছি এই নামে কোনো প্লাগইন আছে কিনা। অনেক পণ্ডিত ডেভেলপার থাকে, এরা কি করে প্লাগইনের নাম চেঞ্জ করে দেয়। মানে ধরো আমি তো ম্যালওয়্যার যখন ক্লিন করব, এমন একটা ডেভেলপারের হাত মানে করা সাইডে ঢুকবো, ও কি করছে না করছে আমি তো বুঝবো না। এই সাইটের ক্ষেত্রে এটা ইন্ডিয়ার একটা ডেভেলপার করছিল, ভালো ডেভেলপার, সে কি করছে বিভিন্ন প্লাগইনের নাম চেঞ্জ করে দিছে। ঠিক আছে, সো আমরা ধরো এরকম একটা প্লাগইন, ধরো সাইট কার্ড উকমার্স, আমি যদি সাইট কার্ড উকমার্স প্লাগইনটা আবার না পাই তাহলে ঝামেলা হবে না ফালাই দিলে। এই জন্য এভাবে এখানে সার্চ করে দেখবা এই সাইট কার্ড উকমার্স প্লাগইনটা আছে কিনা। আমরা দেখলাম সাইট কার্ড উকমার্স প্লাগইন আছে, এবং নামটাম দেখে নিবা, বাইকে বাই হচ্ছে XOTIC এরকম, তো সেক্ষেত্রে যে বাই XOTIC ফাইন, এটাই সেটা, এটা আমার কাছে আছে। তাই এই প্লাগইনে ভাইরাস আছে যেহেতু এই প্লাগইনটা আমি ফালাই দিব, পুরো প্লাগইনটা ফালাই দিবা। রিয়েলি সিম্পল এসএসএল মনে করো, আমি এটা রিমুভ করে দিলাম, ডিঅ্যাক্টিভেট এন্ড ডিলিট। আচ্ছা এটা আমি কপি করে রাখি, নামটা কপি, পুরোটাই আমি ডিঅ্যাক্টিভেট, শেষ। এটা ক্লায়েন্ট, এই কি হয়েছে, বের করে দিচ্ছে কেন, 1 মিনিট।
হারলে এসবই বলে মানুষজন, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা এই যে রিয়েলি সিম্পল এসএসএল প্লাগইনটা ফালাই দিয়েছে, এখন আমি প্লাগইনটা আবার দিয়ে দিব। তো ব্যাপারটা বুঝছো না? ফ্রি প্লাগইন ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, এইবার ভাইয়া এক্ষেত্রে যদি আগের কোনো ডেভেলপার প্লাগইনটার নাম রিনেম করে রাখে, সেক্ষেত্রে কি আমরা সার্চ দিয়ে পাবো এটা? সেক্ষেত্রে ধরো এটা আমরা কেন করতেছি বলতো? এই যে ম্যানুয়াল কষ্ট থেকে বাঁচার জন্য, তাই না? অর্থাৎ জি এই যে ভাইয়া। আমার এখন 40টা ফাইল আমার ক্লিন করা লাগবে, আমি খালি থিমটাকে রিপ্লেস করে দিলে আমি দেখবো আমার 30টা ফাইল অটো ক্লিন হয়ে গেছে, বুঝো নাই? কাজ কমছে। কিন্তু এমন কোন ফাইল যেটা ডেভেলপার নাম চেঞ্জ করে দিছে, সেক্ষেত্রে একটা কাজ করতে পারো তুমি, যে প্লাগইনটা আছে, আমি কি রিয়েলি সিম্পল এসএসএল ইনস্টল করছি? এক মিনিট। অ্যাক্টিভেট করে দিবা, ঠিক আছে। এবার প্লাগইন এডিটরে যাবা, প্লাগইন ফাইল এডিটরে গেলে তুমি দেখতে পাবা প্লাগইনের নাম কেমনে চেঞ্জ করে। প্লাগইনের নাম চেঞ্জ করে হচ্ছে জাস্ট এই যে প্লাগইনের এই যে নামটা এখান থেকে চেঞ্জ করে দেয়, হ্যাঁ, অনেক সময় এখান থেকে নাম চেঞ্জ করে দিতে পারে। তো সেক্ষেত্রে তুমি এই প্লাগইনটার অল্টারনেটিভ ডেসক্রিপশন থেকে দেখো যে কন্টাক্ট ফ্রম 7 ডাটা টু অ্যাক্টিভ ক্যাম্পেইন, অথরের নাম লিখে সার্চ করলে এই দেখো আমি জাস্ট ডেসক্রিপশন আর অথরের নাম লিখে খালি গুগল করো, দেখবা প্লাগইনটা পেয়ে যাবা। এই যে এটার আসল নাম হচ্ছে অ্যাক্টিভ ক্যাম্পেইন এন্ড কন্টাক্ট ফ্রম 7। হ্যাঁ, ডেসক্রিপশন কি চেঞ্জ করতে পারবে না চাইলেও না? ডেসক্রিপশন না চেঞ্জ করতে পারে, ঠিক আছে। আর যদি একবারে না বাইর করতে পারো তাহলে এই প্লাগইনটাতে হাত দেওয়ার দরকার নেই, প্লাগইনটা ফালাবো না। তখন আমি ম্যানুয়ালি এই প্লাগইনের যতগুলা ভাইরাস আছে ওগুলা ম্যানুয়ালি ফালাবো। ম্যানুয়ালি ফালানোটা আমি একটু পরে দেখাচ্ছি। এটা বুঝছো সবাই? আগে মেক শিওর করবা কোন প্লাগইন ফালানোর আগে তোমার কাছে প্লাগইনটা আছে কিনা, ঠিক আছে। আর আপডেট করে দিতে পারো। এই ক্ষেত্রে তোমার ধরো এই প্লাগইনটা তুমি একটা পাইলা কোশ্চেন না। ছিল। এক মিনিট, এরকম একটা প্লাগইন তুমি দেখলা কিন্তু এটা পাইলা না, তো এই প্লাগইনটা তুমি আপডেট করে দাও, ঠিক আছে। অ্যাক্টিভেট করে এখানে ধরো এই প্লাগইনের নাম চেঞ্জ করে দিছে, আমি খুঁজে পাচ্ছি না প্লাগইনটা, ফালাই দিলে আমি আর ইনস্টল করতে পারবো না, তাহলে আপডেট করে দাও, তাহলে অ্যাটলিস্ট তোমার কিছু ভাইরাস তো কমবে, তাই না? তো এই ধরো এই যে এটাকে আপডেট করে দিলাম, শেষ। ফ্রি প্লাগইন আপডেট করলে কোনো সমস্যা নেই, মাথা রাখবা, সাইটের কিচ্ছু হবে না, ঠিক আছে। এটা ক্লিয়ার? জি ভাইয়া। ভাইয়া ওয়ার্ডপ্রেসে যেমন হচ্ছে আপনার যে হ্যাঁ, ডিফল্ট এখন পাওয়া যায়, তারা কি ডকুমেন্টেশনে যারা প্লাগ ইন কোম্পানি আছে তারা কি মানে ডকুমেন্টেশন এরকম বানায় না, মানে ডিফল্ট কোড? না না, ডিফল্ট করে ব্যাপার না, এখানে আসলে কনফিগারেশনের ব্যাপার স্যাপার থাকে। তো ধরো আমি ই-কমার্সে একটা ট্যাক্স কনফিগারেশন প্লাগইন দিলাম, ট্যাক্সের জন্য আমি একটা নির্দিষ্ট প্রাইস দিলাম, ঠিক আছে। তো এই সমস্ত ক্ষেত্রে কিন্তু ঝামেলা হয়ে যাবে। যাই হোক, প্লাগইন খুঁজে পাইলে ভালো, ফালাই দিয়ে নতুন করে দিবা, নাহলে আপডেট দিয়ে দিবা অ্যাটলিস্ট। আচ্ছা, এইবার ফ্রি এর কথা বলতেছি। সিমিলারলি ফ্রি থিম। ভাইয়া হ্যালো, হ্যাঁ, আপনার ওই যে আমার থিমে 40টা ভাইরাস ডিটেক্ট হয়েছে, তো আমি ওই থিমটা যদি রিপ্লেস করে মানে অন্য একটা থিম সিলেক্ট করে ওই থিমটা ডিলিট করে দিয়ে আবার যদি ইনস্টল করে ওইটা অ্যাক্টিভ করি, তাহলে কি না ঠিক না, হয়ে যাবে? তাহলে তাহলে লাভ হবে না, তো ফাইল তো যাচ্ছে না তোমার, বুঝো নাই? আমার তো সি প্যানেলে ওই থিমটা থেকেই যাচ্ছে, তাই না? ডাব্লিউপি কন্টেন্টের মধ্যে তুমি যেটা অ্যাক্টিভ করো যেটা অ্যাক্টিভ না করো থেকে যাচ্ছে তোমারটাই, ওকে, লাভ হবে না। আচ্ছা, এবার আমাদের যে সমস্ত থিম যদি আমাদের এখন দেখতে হবে আমাদের ওয়েবসাইটে অ্যাক্টিভ থিম কোনটা, আমরা দেখবো। ধরো থিমে ভাইরাস পাইলাম, স্ক্যানার বলতেছে আমাদের এই বিবি থিমে ভাইরাস আছে। আচ্ছা, এই যে থিমে বিবি থিমে ভাইরাস আছে। আচ্ছা, এখন বিবি থিম ঘুরাই দিলে মানে অন্য থিম দিলে কি হবে, পুরো সাইট কিন্তু নষ্ট হয়ে যাবে, কারণ অনেক সময় অনেক সাইট থিমের উপর করে। ডাব্লিউপি কন্টেন্টের মধ্যে আমরা দেখবো অন্যান্য আরো কয়েকটা থিম থাকবে অবশ্যই, তো তোমরা দেখবা পাশাপাশি বিবি থিমও আছে, হ্যাঁ। আচ্ছা, এখন এই থিমটা যদি ফ্রি থিম হয় তাহলে কি করবা, ওই থিমটা ডিলিট করে দিবা, পুরা ডিলিট করে দিলে সাইটটাতে 2020 বা অন্য একটা থিম চলে আসবে। তারপর আবার যেহেতু ফ্রি থিম, তুমি এ ধরো বিবি থিম, ধরো অ্যাপিয়ারেন্স, এখানে মনে করো হ্যালো এলিমেন্টের একটা থিম আছে অ্যাক্টিভ, হ্যাঁ, জাস্ট বোঝানোর জন্য বলতেছি। অ্যাক্টিভেট
আচ্ছা, তো ধরো আমাদের কই গেল অ্যাপিয়ারেন্স থেকে আমাদের যে থিম আছে, থিমে গেলাম। থিমে যাওয়ার পর এখন আমরা চাচ্ছি যে থিমটা আমাদের আমাদের ধরো এই যে এখানে এই যে এই থিমটাতে ভাইরাস, ঠিক আছে। এখন এটা যদি ফ্রি থিম হয়, ধরো এটা হ্যালো এলিমেন্টের একটা থিম, এটা সি প্যানেল থেকে ফালাই দিবা, ক্লিয়ার, ফ্রি থিম যেহেতু। তারপর সি প্যানেল থেকে কেমন করবা, এক্ষেত্রে সাইট নষ্ট হবে না? সাইট তো নষ্ট হবে, আবার থিমটা দিয়ে দিব, তাহলে তো ঠিক হয়ে যাবে, বুঝছো নাই? জি ভাই। এই থিমটা ফালাই দিবা, এই থিমটা ফালাই দেওয়ার পর তুমি থিম প্যানেলে গিয়ে অ্যাড নিউ থিম দিয়ে ওই হ্যালো এলিমেন্টর বা যে থিমটা আছে, ফ্রি থিম হইলে এটা বলতেছি আমি, কি সার্চ হলে করবা, কাজ করবে না ভাইয়া? ধরো এই যে হ্যালো এলিমেন্টর থিমটা আবার দিয়ে দিবা, ঠিক আছে। ভাই থিম কি আগের কনফিগারেশন ধরে রাখে? হ্যাঁ, থিমের ক্ষেত্রে ধরে, কারণ এটা তো ফ্রি থিম, ফ্রি থিমের ক্ষেত্রে কোনো ঝামেলা নেই, কারণ পেইড থিমে বিভিন্ন ফাংশনালিটি থাকে। আচ্ছা, এইবার মনে করো পেইড থিম বা পেইড প্লাগইন, বাইরের কান্ট্রির ম্যাক্সিমাম ক্লায়েন্টই প্রিমিয়াম থিম বা প্লাগইন কিনে রাখে। সো যখন কিনছে তখন তো ভাইরাস ছিল না, তাই না? নাকি? আর আমি এই থিম কই পাবো? আমি কি আবার কিনবো? এই বিবি থিম ফালাই কি আমি আবার কিনবো? এটা তো প্রিমিয়াম থিম। তাহলে কি করবো? আমার সলিউশন কি বলো? ক্লায়েন্টের কাছে চাওয়া, তুমি বিবি থিম যেটা কিনছো এটা প্রিমিয়াম থিম, এটা তুমি কিনছো কিনা। ও যদি বলে হ্যাঁ কিনছি, আমাকে থিম ফাইলটা দাও। তারপরে তুমি বিবি থিম ফালাই দিয়ে তুমি ওর প্রিভিয়াস ভার্সনটা আপলোড করে আপডেট করে দিবা। ক্লিয়ার নাকি ক্লিয়ার না বলো? জি ভাই, ক্লিয়ার ভাই। এখানে অনেকে এই ইনস্ট্যান্ট সলিউশনের জন্য একটা ভুল করে। কি ভুল করে? এই বিবি থিমটা ক্লায়েন্টের কাছে নাই, প্রিমিয়াম থিম। ভাইরাস আমার এই সাইডে ভাইরাস ছিল কটা জানো? আমরা 2200 ভাইরাস ছিল, থিমের ভাইরাসই 2200টা। এই 2200 ভাইরাস এখন ম্যানুয়ালি ক্লিন করতে মানে চাচ্ছে না। সে কি করলো, বিবি থিম কি করবে বলতো, ফ্রি ডাউনলোড নাল সাইডে গিয়ে নামাবে, ভাইরাস ক্লিন করার জন্য ভাইরাস আবার ইনজেক্ট করে রেখে দিবে, তাই না? যা ছিল তার ডবল নিয়ে আসবে ভাইয়া। হ্যাঁ, হয়তো এখন আসবে না, ইনস্ট্যান্ট হয়তো সে রিভিউ ভালো পাবে, কিন্তু পরবর্তীতে আবার ধরা খাবে। তো ক্লায়েন্ট ধরা খাবে না, কারণ এগুলো তো ভাইরাস ছাড়া কেউ তোমার কাছে বাইরে দিচ্ছে না। তো ধরো এই যে এই বিবি থিমটাই সে কি করবে, আবার নামাবে, নামায় আপলোড করে দিবে, ঠিক আছে। তো এটা কিন্তু সলিউশন না, এটা করবা না। ক্লায়েন্টকে দরকার হলে বলবা তোমার সাইট ফুল ক্লিন করার জন্য তোমাকে এই বিবি প্রিমিয়াম থিম কিনতে হবে। কখনোই কোনো ক্লায়েন্টের, আবার অনেকে ঠিক চিন্তা করে থিমটা একটু চেঞ্জ করবো, ডিজাইনে হয়তো একটু চেঞ্জ হবে, ওগুলো আমি নিজেই করে দিব, এই দায়িত্ব নিবা না। কারণ ওই ক্লায়েন্টের কোন জায়গায় কি ছিল, কোন চিপায় কি ফাংশনালিটি তুমি জানো না, তুমি করো না এই সাইটটা। সো অনেকে থিমটা চেঞ্জ করার কারণে হয়তো ব্লগ ওয়েবসাইটের টেমপ্লেট চেঞ্জ হবে, বা চিন্তা করে যে সিঙ্গেল ব্লগের টেমপ্লেট চেঞ্জ হবে, কন্ট্যাক্ট পেজের টেমপ্লেট চেঞ্জ হবে, এগুলো আমি একটু এলিমেন্ট দিয়ে করে দিব। এই কাজ দায়িত্ব নিবা না। ম্যালওয়্যার ক্লিন করতেছো, ম্যালওয়্যার ক্লিন করবা, ওরা বলবা তুমি বিবি থিম কিনা দাও, শেষ। ক্লিয়ার নাকি ক্লিয়ার না? জি ভাইয়া, ক্লিয়ার clear। ভাইয়া। একটা একটা কোশ্চেন করতে পারি ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, বলো। ভাইয়া যদি আমার সাইটের আমি জেসন ফাইল নামাই রাখলাম, জেসন ফাইল নামাই আমার সাইটে সবকিছু ফালাই দিলাম, দিয়ে আবার ওইগুলো ফ্রি ছিল ধরেন, নতুন করে আইনে দিয়ে যদি জেসন ফাইলটা উঠাই দিই, তাহলে কি ভাইরাসের যদি সম্ভাবনা থেকেই যাবে? ব্যাপারটা হচ্ছে এলিমেন্টর দিয়ে, ধরো আমাদের এই ক্লায়েন্টের সাইট, হ্যাঁ, এটা দুইটা বিল্ডার দিয়ে বানাইছে, বেবার বিল্ডার, এলিমেন্টর, দুইটা মিক্স করা, কিছু পেজ বেবারে, কিছু পেজ এলিমেন্টরে। হ্যাঁ, এখন আমি জেসন ফাইলের ভরসা করে পুরোটা সাইটে ফালাই দিলাম। এখন আমরা এই যে ব্লগ পেজে যে ডিজাইনটা, এটা তো থিম থেকে পাই নাকি? এখন এই যে একটা সুন্দর ডিজাইন দেখা যাচ্ছে, এই ডিজাইনটা তো আর থাকবে না। তুমি হয়তো জানো না, জেসন টেসন আপলোড করার পর দেখলা ব্লগ পেজের চেহারা নষ্ট হয়ে আছে, তখন তো ক্লায়েন্ট জি ব্লেম করবে বা তোমাকে বলবে যে তুমি এটা কি করছো, তখন তুমি জানো না আগে ডিজাইন কেমন ছিল, ঠিক আছে। তো রিস্কি, অলওয়েজ রিস্কি। জেসনটা সলিউশন না, কারণ অনেক মানে আমরা তো আসলে এলিমেন্টর দিয়ে করাই, এলিমেন্টর দিয়ে খুব একদম স্ক্র্যাচ থেকে করাই, কিন্তু অনেক ডেভেলপার মানে জাস্ট বিল্ডারে হাত দেয় না, ওরা থিমের উপরে টেমপ্লেট টেনে কাজ করে দেয়, ঠিক আছে। দেখবো অনেক কিছু থিমের উপরে থাকে বাইরের কান্ট্রি, বা ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকম দেখবা, অথবা অন্য কোনো যদি বিল্ডার থাকে তখন কি করবা, তাই না? জি ভাইয়া। আচ্ছা, তো এই গেল ব্যাপার। এইবার আমরা তাহলে দুইটা ব্যাপার এখানে আমাদের যেগুলা মানে ম্যালওয়্যার দেখাচ্ছে, আমরা ম্যালওয়্যার স্ক্যানারের মধ্যে দেখবো যে প্লাগইন আছে কিনা। যদি কোনো প্লাগইন থাকে ধরে ধরে সেই প্লাগইন গুলোকে ফালাই দিব, আপডেট করব, মানে নতুন প্লাগইন দিব। থিমের ক্ষেত্রে ফালাই দিব, নতুন প্লাগইন দিব। যদি কোনো প্লাগইন বা থিমের নাম না জানি, আপডেট দিব, শেষ। প্রিমিয়াম থিম হলে ক্লায়েন্টকে কিনে দিতে বলবো, বা ক্লায়েন্টের কাছে থাকলে সেটা ইউজ করব, শেষ। ভাইয়া আরেকটা কোশ্চেন। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস,
ড্যাশবোর্ডে গিয়ে দেখবা ওয়ার্ডপ্রেসের ভার্সন আপডেট যাচ্ছে কিনা, অনেক ম্যালওয়্যার ক্লিন হয়ে যাবে। ঠিক আছে, দেখে না ভার্সন আপডেট, দেখে না উপরে নাকি, দেখছো না? জি দেখাই ভাই। ওয়ার্ডপ্রেসের নতুন ভার্সন আসছে, আপডেট করো, ওই কোর ফাইল সব ক্লিন হয়ে যাবে। ঠিক আছে, উপরে দেখবা ওয়ার্ডপ্রেসের আপডেট যাচ্ছে কিনা, যদি ওয়ার্ডপ্রেস দেখা যায় নতুন ওয়ার্ডপ্রেসের ভার্সন আসছে, আপডেট করো, আপডেট চোখ বন্ধ করে ফেলবা। ঠিক আছে, জি আপডেট ভাইয়া। করার পর একটা সমস্যায় পড়তে পারো, এলিমেন্টরের ডাটা আপডেট। এলিমেন্টরের যদি এলিমেন্টর থাকে ক্লায়েন্টের ওয়েবসাইটে, ওয়ার্ডপ্রেস আপডেট করলে অবশ্যই এই কাজটা করবা। এলিমেন্টরে যাবা, টুলসে যাবা, এলিমেন্টরের টুলসে গিয়ে তোমার হচ্ছে এই যে রিজেনারেট ফাইল এন্ড ডাটা সিঙ্ক লাইব্রেরি, এই দুইটা দিয়ে দিবা, তাহলে ওয়েবসাইটে কোনো ঝামেলা থাকলেও ঠিক হয়ে যাবে। মনে থাকবে, ওয়ার্ডপ্রেস আপডেটের পর এলিমেন্টরে ঝামেলাটা করে কিন্তু, এটা মাথায় রাখো।